স্টুডেন্টস, তোমাদের বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা অলরেডি তোমরা শুরু করেছো। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে বায়ুর চাপ বলা। তো বায়ুর চাপ বলা করতে গেলে আমরা নিম্নলিখিত পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি চলে আসি, আমাদের প্রথম পয়েন্টসটি লেখা আছে বায়ু চাপের ধারণা। তোমরা জানো যে প্রত্যেক পদার্থেরই ওজন আছে, সুতরাং বায়ুরও ওজন আছে। তাহলে বায়ুর সেই ওজনকেই আমরা কি বলবো? বায়ুর চাপ বলবো। আরেকটু যদি অন্যভাবে বলতে যাই তাহলে বলবো যে ভূপৃষ্ঠের কোনো স্থানের ওপর বায়ু যে বল প্রযুক্ত করে তাকেই বলা হয় বায়ুর চাপ। সুতরাং আমরা বায়ুচাপ সম্পর্কে একটা ধারণা পাই। আচ্ছা, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ কত? 1013.25 মিলিবার। এবার আমরা নেক্সট পয়েন্টসে চলে আসবো, বায়ুচাপের প্রকারভেদ। আচ্ছা, বায়ুচাপের প্রকারভেদ এই কথাটার থেকে বোঝা যাচ্ছে যে ভূপৃষ্ঠের সর্বোচ্চ বায়ু কিন্তু একই রকম চাপ প্রয়োগ করে না। কোথাও উচ্চচাপ এবং কোথাও নিম্নচাপ। তাহলে বায়ুর দুই প্রকারের চাপ আছে, একটি উচ্চচাপ এবং একটি নিম্নচাপ। আচ্ছা, এই যে বায়ুচাপের তারতম্য বা প্রকারভেদ, এগুলো কেন হয়ে থাকে, কি জন্য হয়? যে কারণগুলোর জন্য বায়ুচাপের তারতম্য হয়ে থাকে সেই কারণগুলোকে আমরা বলি বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক, প্রভাবক বা ফ্যাক্টরস। আচ্ছা, এবার এখানে আমি কতগুলো পয়েন্টস লিখেছি, এগুলো হচ্ছে বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক। আচ্ছা, প্রথম পয়েন্টসটাতে আমি চলে আসছি, উচ্চতা। আচ্ছা, উচ্চতা, সমুদ্র সমতলে হচ্ছে বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে। এবার সমুদ্র সমতল থেকে যত ওপরে যাওয়া যায় তত বায়ুর কি হয়? ওজন, ঘনত্ব দুটোই কমতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে উচ্চতা যত বাড়ে বায়ুর চাপ কি হয়? কমে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি উচ্চতা বাড়লে বায়ুর চাপ কম। সুতরাং উচ্চতা কমলে কি হবে? ঠিক বিপরীতটা হবে, বায়ুর চাপ বাড়বে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পয়েন্টসে চলে আসছি, উষ্ণতা। আচ্ছা, উষ্ণতার সঙ্গে কিন্তু বায়ুর চাপের যে তারতম্য বা পার্থক্য, সেটা একটা বিপরীতধর্মী সম্পর্ক রয়েছে। অর্থাৎ উষ্ণতা যত বাড়বে বায়ুর চাপ কি হবে? কমবে। আবার উষ্ণতা কমলে কি হবে? বায়ুর চাপ বাড়বে, উল্টোটা হবে। আচ্ছা, এবার হচ্ছে চলে আসি জলীয় বাষ্প, 3 নম্বর প্রভাবক বা ফ্যাক্টরস। আচ্ছা, জলীয় বাষ্প চরিত্রগত দিক দিয়ে উষ্ণ এবং হালকা, সেই জন্য বায়ুর মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প সংযোজিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বায়ু কি হবে? উষ্ণ হবে এবং হালকা হবে। ফলে জলীয় বাষ্প থাকলে, জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ু চাপ কমবে, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হবে। কেমন? আচ্ছা, এরপরের পয়েন্টস আমরা চলে আসব পৃথিবীর আবর্তন গতি। আমরা সবাই জানি যে পৃথিবীর আবর্তন গতির জন্য এক প্রকারের বল সৃষ্টি হয়। সেই পৃথিবীর আবর্তনজনিত বলটার নাম কি? ইংরেজিতে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স, আর বাংলায় আমরা বলি কেন্দ্র বহির্মুখী বল। আচ্ছা, এই কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কি হচ্ছে? বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটছে। ঠিক আছে? তাহলে পৃথিবীর আবর্তন গতির জন্য কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হচ্ছে এবং সেটা বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটাচ্ছে। এবার সেটা কি করে বায়ুচাপের তারতম্য ঘটাচ্ছে বা বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রণ আমরা তাকে বলতে পারি। আচ্ছা, আমাদের পৃথিবীর আকৃতিটা আমরা জানি কিরকম? অভিগত গোলকের মতো।
তাই না? পূর্ব পশ্চিম দিকটা এরকম স্ফীত, যেটাকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল, এই দিকটা। আর এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা কিন্তু অতটা স্ফীত নয়, কিন্তু এই অংশটা অনেকটাই স্ফীত। তো এই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগটা কিন্তু সবসময় বেশি হচ্ছে, ফলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ বেশি হচ্ছে এবং সেখানে কি হচ্ছে, বায়ু ওজন হালকা হচ্ছে এবং বায়ু নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর আবর্তনজনিত কারণে যে কেন্দ্রবহির্মুখী বলের সৃষ্টি হচ্ছে তার প্রভাবে বায়ুপ্রবাহে গতিবিক্ষেপ ঘটছে। আচ্ছা, এই জন্য বায়ুচাপের তারতম্য ঘটছে। এই একই কারণে কিন্তু আমি তোমাদের একটু আগে বললাম যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ঠিক সেই রকম ভাবে পৃথিবীর আবর্তনজনিত কারণেই কিন্তু মেরু অঞ্চলেও স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। তাহলে পৃথিবীর আবর্তনজনিত কারণটা কিভাবে বায়ুচাপের তারতম্য ঘটায় সেটা আমরা জানলাম। আচ্ছা, এবার যেটা আসছে জলভাগ ও স্থলভাগের বর্ণন, নেক্সট পয়েন্ট। আচ্ছা, দিনের বেলা যখন সূর্যের তাপে জলভাগ ও স্থলভাগের মধ্যে স্থলভাগ জলভাগের তুলনায় অনেক বেশি উত্তপ্ত হয়, ফলে স্থলভাগে তখন কি থাকে, নিম্নচাপ থাকে। ঠিক আছে, তাহলে দিনের বেলা স্থলভাগে স্থলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়। তার কারণটা কি, দিনের বেলা স্থলভাগ জলভাগের তুলনায় অনেক বেশি উত্তপ্ত হয়। আর আমরা সবসময় জানি উত্তপ্ত হলে বায়ু কি হয়, হালকা হয়, প্রসারিত হয় এবং ঊর্ধ্বগামী হয়। তাহলে সেই সময় স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়। আবার রাতের বেলা ঠিক বিপরীত অবস্থাটা হয়। রাতের বেলা কি হয়, স্থলভাগে উষ্ণতা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে যায় এবং স্থলভাগ সংলগ্ন যে বায়ুস্তরটা থাকে সেটাও শীতল ও ভারী হয়ে পড়ে। ফলে রাতের বেলা কিন্তু স্থলভাগে কি থাকে, উচ্চচাপ থাকে, আর জলভাগে ঠিক তার বিপরীত অবস্থাটা হয়। অর্থাৎ জলভাগে রাতের বেলা অতটা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হতে পারে না, ফলে তার উপরের বায়ুস্তরে কি সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে এটা থেকে আমরা দেখতে পারলাম যে স্থলভাগ ও জলভাগের বন্টন কিভাবে বায়ুচাপের তারতম্য ঘটায়। তাহলে এখানে আমরা বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেল। তাহলে বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক কয়টি, 5টি। কি কি, উচ্চতা, উষ্ণতা, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন এবং জলভাগ ও স্থলভাগের বন্টন। আচ্ছা, এবার আমরা নেক্সট পয়েন্টসে আসছি, সমচাপ বা সমপ্রেষ রেখা। সমচাপ বা সমপ্রেষ রেখা কাকে বলবো, আবহ মানচিত্রে একই চাপযুক্ত স্থানগুলোকে যদি আমরা কাল্পনিক একটি রেখা দ্বারা যোগ করি তাহলে যে রেখাটি পাওয়া যাবে সেটা হচ্ছে সমচাপ বা সমপ্রেষ রেখা। সমচাপ বা সমপ্রেষ রেখাগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত, সমচাপ বা সমপ্রেষ রেখাগুলো মানচিত্রে সবসময় সমষ্ণ রেখার সমান্তরালে অবস্থান করে। সমষ্ণ রেখাটা কি? সমচাপ বা সমপ্রেষ রেখা যেরকম একই চাপযুক্ত স্থানগুলোকে যোগ করে যে রেখা পাওয়া যাচ্ছে তাকে আমরা বলছি সমচাপ বা সমষ্ণ রেখা। সেরকম মানচিত্রে একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যখন আমরা যোগ করব এবং যে কাল্পনিক রেখা পাবো সেটাকে আমরা বলবো সমষ্ণ রেখা। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি সমচাপ রেখাগুলো সমষ্ণ রেখার সমান্তরালে অবস্থান করে। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা কি বলবো, যে সমচাপ রেখাগুলো যখন চক্রাকারে অবস্থান করছে তখন আমরা তাকে কি বলবো, কোষ। সমচাপ রেখাগুলো চক্রাকারে অবস্থান করলে তাকে আমরা বলবো কোষ। আচ্ছা, এটা গেল 2 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য কি আছে, সমচাপ রেখাগুলো
সমচাপ বা সমপ্রেশ রেখাগুলোর অবস্থানের কারণে কখনো কখনো দীর্ঘকায় নিম্নচাপ বা দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হয়। যেরকম এখানে আমি কতগুলো সমচাপ রেখা অঙ্কন করেছি। সমচাপ রেখাগুলোর মান এরকম দিলাম 992, 996। আচ্ছা, আমরা সবাই জানি যে বায়ুচাপ মাপার একক কিন্তু মিলিবার, আমি তোমাদের প্রথমেই সেটা বলেছি। হ্যাঁ, তো এই সমচাপ রেখাগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো, এই যে দীর্ঘকায় একটা অঞ্চল সৃষ্টি হয়েছে সমচাপ রেখার অবস্থানের কারণে, বাইরে থেকে ভিতরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে মানগুলো কমে গেছে। সুতরাং অনায়াসে আমরা বলতে পারি এখানে লো প্রেশার বেল্ট সৃষ্টি হয়েছে, অর্থাৎ দীর্ঘকায় একটা নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। তাহলে এই ধরনের দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চলকে আমরা কি বলবো? ট্রাফ। আবার দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চলও সৃষ্টি হতে পারে। দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চলের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো সমচাপ রেখার মানগুলো ক্রমশ কেন্দ্রের দিকে কি হবে? বাড়বে, অর্থাৎ আগেরটার ঠিক বিপরীত একটা অবস্থা হবে। এখানে যদি 1000 মিলিবার হয়, এখানে আমি লিখলাম হয়তো 1004 মিলিবার, 1008, 1012। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আগের ছবিটা ঠিক উল্টো, বিপরীত অবস্থা, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি কি তৈরি হয়েছে? হাই প্রেশার বেল্ট বা উচ্চচাপ অঞ্চল। তাহলে এই ধরনের যে দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো? রিজ। তাহলে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। আচ্ছা, আরো কিছু বৈশিষ্ট্য আছে সমচাপ রেখার। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমচাপ রেখাগুলোর ক্ষেত্রে, এর আগে আমরা দেখলাম উচ্চচাপ সৃষ্টি হয়েছে বা নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তো সমচাপ রেখার ক্ষেত্রে এইরকম উচ্চচাপ বা নিম্নচাপের সৃষ্টি হলে সমচাপ রেখাগুলো কি হয়? এইরকম বৃত্তাকারে অবস্থান করে। ঠিক আছে, তো এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি, যেটা খুব ইম্পর্টেন্ট এবং বলতে পারো যে সমচাপ রেখার গুরুত্ব যার উপর নির্ভর করে, অর্থাৎ সমচাপ রেখার অবস্থান দেখে কিন্তু আবহবিদরা সহজেই আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে। সমচাপ রেখাগুলো যদি পরস্পর কাছাকাছি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়। আর যদি সমচাপ রেখাগুলো দূরে অবস্থান করে তাহলে কি হবে? উল্টোটা হবে, শান্ত বা পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করবে। তাহলে আমরা সমচাপ বা সমপ্রেশ রেখার বৈশিষ্ট্যগুলো জানব। আচ্ছা, এবার আমরা চলে আসবো নেক্সট পয়েন্টসে, বায়ুচাপ ঢাল। আচ্ছা, বায়ুচাপ ঢাল বলতে আমরা কি বুঝি? অর্থাৎ এতক্ষণ আমরা বায়ুচাপ করছিলাম, এবার বায়ুচাপের সঙ্গে বায়ুচাপ ঢালের একটা কিন্তু সম্পর্ক আছে। ভূপৃষ্ঠের কোনো দুটো স্থানের মধ্যে বায়ুচাপের যে পরিবর্তন বা বলতে পারো পার্থক্য, সেটাকেই আমরা বলি বায়ুচাপ ঢাল। আমরা সাধারণত জানি বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। তাহলে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুর চাপের যে পরিবর্তন বা পার্থক্য বা তারতম্য যাই বলো, সেটাকেই আমরা বলবো বায়ুচাপ ঢাল, বা এটাকে আমরা কি বলতে পারি? ব্যারোমেট্রিক ঢাল। ব্যারোমেট্রিক সুতরাং এক্ষেত্রে আমরা দেখে নেব বায়ুচাপ ঢালেরও কতগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে বায়ুচাপ ঢালের বৈশিষ্ট্যগুলো কি কি? যদি সমচাপ রেখাগুলো বা সমপ্রেশ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করে সেক্ষেত্রে বায়ুচাপের ঢালটা কি হবে? বেশি হবে। সুতরাং বায়ুচাপের ঢাল বেশি হলে বায়ুর গতিবেগও কি হবে? বাড়বে। আবার সমচাপ রেখাগুলো যদি দূরে দূরে অবস্থান করে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বায়ুচাপের ঢালটাও কি হবে? কমে যাবে। তো বায়ুচাপের ঢাল কমলে কি হবে? বায়ুর গতিবেগও কমে যাবে।
তাহলে আমাদের এই কটা পয়েন্টস হয়ে গেল। এবার আমরা আলোচনা করব পৃথিবীর চাপ বলয়। পৃথিবীর চাপ বলয়গুলো সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জেনে নিই যে পৃথিবীতে মোট চাপ বলয়ের সংখ্যা কয়টি। পৃথিবীতে মোট চাপ বলয়ের সংখ্যা হচ্ছে 7টি। 7টির মধ্যে 3টি হচ্ছে নিম্নচাপ বলয় আর 4টি হচ্ছে উচ্চচাপ বলয়। আচ্ছা, এখানে চাপ বলয়ের নামগুলো লেখা আছে, পাশে চিত্রে দেখো। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এইখানে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেই কারণগুলো আমরা জানব। এর আগে আমি আলোচনা করেছি যে নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার ঠিক কারণগুলো কী কী। তো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যের আলোটা লম্বভাবে পড়ে। সূর্যের আলো লম্বভাবে পড়ার জন্য স্বভাবতই এখানে কি হচ্ছে, উষ্ণতাটা বেশি হচ্ছে। উষ্ণতা বেশি হলে বায়ু কীরকম হবে, উষ্ণ হবে, হালকা হবে এবং ঊর্ধ্বগামী হবে। তো এটা একটা কারণ নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হওয়ার। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু জলভাগের পরিমাণটাও বেশি। তো জলভাগের পরিমাণ বেশি এবং সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তার মানে জলীয় বাষ্প বেশি করে তৈরি হবে, ফলে এখানকার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। তো এর আগেই আমি তোমাদের বলেছি যে জলীয় বাষ্পের পরিমাণ যদি বায়ুতে বেশি হয় তাহলে বায়ু চরিত্রগতভাবে কি হয়, উষ্ণ এবং হালকা হয়ে পড়ে, ফলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে দুটো কারণ আমরা জানলাম। তৃতীয়ত আমরা বলতে পারি যে আবর্তনজনিত কারণেও কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আবর্তনজনিত কারণে কেন সৃষ্টি হয়েছে, তার কারণ নিরক্ষীয় অঞ্চলের পরিধিটা কি বেশি, সেই জন্য আবর্তনের বেগও বেশি, ফলে আবর্তনের বেগ বেশি হয় এখানে কি বায়ু সর্বাধিক গতি নিক্ষেপ ঘটে। তো এটা একটা কিন্তু প্রধান কারণ নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। আচ্ছা, এবার আমরা পরের পয়েন্টে চলে আসছি 2 ও 3, ক্রান্তীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, ক্রান্তীয় কোন অঞ্চলটাকে আমরা বলবো, এখানে ব্র্যাকেটে দেখো লেখা আছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, এখানে ছবিতে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ঠিক উত্তরে কর্কটীয় উচ্চচাপ এবং দক্ষিণে মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করছে। অর্থাৎ কর্কটক্রান্তি রেখা উত্তরে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরক্রান্তি রেখার কাছে মকরীয় উচ্চচাপ বলয় অবস্থিত। তাহলে এই যে ক্রান্তীয় অর্থাৎ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় কত থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত, উভয় গোলার্ধে। কেমন? তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত ক্রান্তীয় উচ্চচাপ বলয়। এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণটা ঠিক কি, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ু কিরকম হয়, হালকা, উষ্ণ এবং ঊর্ধ্বগামী হয়, এবং এই বায়ু ওপরে যখন যায় তখন শীতল ও ভারী হয়ে এই দুই ক্রান্তীয় অঞ্চলে ফিরে আসে, ফলে শীতল ভারী বায়ুর উপস্থিতিতে এখানে কি সৃষ্টি হয়, উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। আচ্ছা, এই যে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ, এখানে কিন্তু কোনো রকম বায়ুর পার্শ্ব প্রবাহ থাকে না, এই জন্য একে কি বলা হচ্ছে, ক্রান্তীয় শান্ত বলয় বা কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় বলা হয়। ঠিক আছে, 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলা হয়। তার কারণ হচ্ছে পূর্বে যখন পালতোলা জাহাজে করে বাণিজ্য করা হতো তখন এই অঞ্চলে এসে জাহাজগুলো যদি বায়ু প্রবাহের অভাবে গতিহীন হয়ে পড়ত তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে জাহাজকে হালকা করার জন্য নাবিকগণ কী করতো, ঘোড়াগুলোকে কিছু ঘোড়াকে সমুদ্রে ফেলে দিত। তো সেই থেকে এই অঞ্চলের নাম অশ্ব অক্ষাংশ হয়েছে। এবার আমরা 4 ও 5 নং পয়েন্টে চলে আসবো। কি আছে, সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আচ্ছা, এখানে দেখো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এর অক্ষাংশীয় অবস্থানটা একটু জেনে নিই। সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ
অক্ষাংশীয় অবস্থান হচ্ছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উভয় গোলার্ধ। এখানে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ এই সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে আবর্তনের বেগ কিন্তু দুই মেরু অঞ্চলের তুলনায় বেশি। আর আবর্তনের বেগ বেশি থাকলে কি হয় আমরা জানি যে কোরিওলিস বলের প্রভাবে বায়ুর গতিবিক্ষেপও সর্বাধিক ঘটে। সেই কারণে এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। আরেকটা ব্যাপারও যদি আমরা দেখি, সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে দুই মেরু অঞ্চলের তুলনায় উষ্ণতা অনেকটাই বেশি, যার কারণে এখানে বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এইবার আমরা চলে আসবো 6 ও 7 নম্বর পয়েন্টে। 6 ও 7 নম্বর পয়েন্টে কি আছে? সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয়। আচ্ছা, উত্তরে দেখো সুমেরু উচ্চচাপ বলয় এবং দক্ষিণে কুমেরু উচ্চচাপ বলয়। তো সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে এটা যদি আমরা দেখি, যে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় অর্থাৎ এই দুই মেরু অঞ্চলে কিন্তু সারা বছরই উষ্ণতা কি হয়? হিমাঙ্কের নিচে অবস্থান করে। সুতরাং এতটাই এখানকার বায়ু শীতল ও ভারী হয় যে এখানে স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে এর অক্ষাংশগত অবস্থান কত? 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধ, অর্থাৎ উত্তর দক্ষিণ। আমরা এতক্ষণ যে বিষয়টি পড়লাম বায়ুচাপ এবং বায়ুচাপ বলয়, সেই সম্পর্কিত কতগুলো ছোট ছোট জিনিস আমরা জেনে নেব। বায়ুচাপ বলয়গুলো স্থায়ী হলেও কিন্তু এদের স্থান পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে, তারপর সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে বায়ুচাপ বলয়গুলো স্থান পরিবর্তন হয়ে থাকে। প্রথমে কি লেখা আছে? সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে বায়ুচাপ বলয়গুলিও 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি উত্তর ও দক্ষিণে সরে যায়। কেমন? আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা আছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রটির নাম তোমরা অনেকেই জানো, ব্যারোমিটার। ব্যারোমিটার। তারপর কি আছে? বায়ুর দিক নির্ণয়ের যন্ত্র। বায়ুর দিক নির্ণয়ের যন্ত্রের নাম বাত পতাকা। নেক্সট কি আছে? বায়ুর গতিবেগ মাপক যন্ত্র বা বায়ুর গতিবেগ মাপার যন্ত্র, যার নাম হচ্ছে অ্যানিমোমিটার। এগুলো ছোট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, লাস্ট আছে বায়ুর গতিবেগ মাপার একক। বায়ুর গতিবেগ মাপার একক হচ্ছে নট।